ये कोच कहाँ है? প্রত্যেক শিশুই এক একটি তারা, কিন্তু সব তারা একভাবে জ্বলে না। কারো কারো আলোকে দেখতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হয়। আর সিতারে জমিন পার সিনেমাটি আমাদের মনে করিয়ে দেয় যে কেউই দুর্বল নয়, শুধু তার পথটা একটু ভিন্ন হয়। যদি তাকে কেউ বোঝে, কেউ আপন করে নেয়, তাহলে সেই শিশু বা সেই মানুষটিও অসাধ্য সাধন করতে পারে। তো বন্ধুরা, প্রত্যেক সিনেমা শুধু একটা গল্প নয়, অনেক সময় সেটা আমাদের ভয়, আমাদের আবেগ আর আমাদের আশার আয়না হয়ে ওঠে। কিছু চরিত্র আমাদের শেখায়, কিছু কাঁদায়, কিছু হাসায়, কিন্তু কিছু এমনও থাকে যারা আমাদের চিন্তাভাবনাকেই বদলে দেয়। আমাদের এই মুভি এক্সপ্লেন চ্যানেলে আমরা এমনই সব গল্প নিয়ে আসি যা শুধু পর্দায় নয়, মনের গভীরে চলে। তাই আপনিও যদি প্রত্যেকটা দৃশ্য অনুভব করতে চান, প্রত্যেকটা চরিত্রের গভীরতার সাথে জুড়তে চান, তাহলে যুক্ত হন আমাদের সাথে। আর চলুন আজকের সিনেমার দুনিয়ায় প্রবেশ করা যাক এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে। জয় শুধু খেলার মাঠেই হয় না, কখনো কখনো মন জয় করাটাই সবচেয়ে বড় জয়। তো বন্ধুরা, আজ আমরা সিতারে জমিন পার সিনেমাটি ব্যাখ্যা করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনারা এই ধরনের নতুন এবং টাটকা কন্টেন্ট পেতে থাকেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। সিনেমার শুরু হয় দিল্লির গুলশান অরোরাকে দিয়ে। তিনি দিল্লির বাস্কেটবল টিমের সহকারী কোচ। আর আজ গুলশানের দল বাস্কেটবলের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে। কিন্তু গুলশানের যে জ্ঞান ও অভিজ্ঞতা আছে, তার জন্য তার মনে সবসময় একটা আফসোস কাজ করে যে তার হেড কোচ হওয়া উচিত ছিল, সহকারী কোচ নয়। এই কারণে গুলশান সবসময় খিটখিটে মেজাজে থাকে। আর ফাইনাল ম্যাচের সময়ও গুলশান তার হেড কোচের সাথে অনেক তর্ক জুড়ে দেয়। সে তাদের বলতে থাকে যে তারা কোথায় কোথায় ভুল করছে। আর এমনটা একবার নয়, বরং সে তাদের অনেকবার বাধা দিয়েছে, যার ফলে হেড কোচ রেগে যায় এবং গুলশানের ওপর চিৎকার করতে শুরু করে। এই দেখে গুলশানেরও রাগ হয়ে যায় এবং সে তার হেড কোচকে একটা ঘুষি মেরে দেয়। ফলে গুলশানকে সহকারী কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং দল থেকেও বের করে দেওয়া হয়। আর ওই ঘুষি মারার ভিডিওটিও ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ভিডিওটি দেখতে দেখতে গুলশান আফসোস করছিল যে তার এমনটা করা উচিত হয়নি। এরপর গুলশান অনেক বেশি মদ্যপান করে যখন বাড়ির পথে ফিরছিল, তখন হঠাৎ গাড়িতেই তার ঘুম চলে আসে এবং গাড়িটি ভারসাম্য হারিয়ে ফেলে, যার ফলে সেটি একটি পুলিশের গাড়ির সাথে ধাক্কা খায়। কিন্তু এখানেও গুলশান পুলিশদেরকে সরি বলে না, বরং উল্টো তাদের ওপরেই চিৎকার করতে লাগে, এটা কি গাড়ি পার্ক করার কোনো জায়গা? চলুন তাড়াতাড়ি লাইসেন্স দেখান। এই ধরনের কথা বলতে শুরু করে। পুলিশ কর্মীরাও তার কথা শুনে অবাক হয়ে গিয়েছিল যে এটু তাদেরই মুখের কথা বলছে। এরপর তারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, যেখানে তার শারীরিক পরীক্ষা করা হয় এবং পরে তাকে জেলে পাঠানো হয়। আর এটাই প্রথম যে গুলশান জেলে গিয়েছে। এর পরের দিন কোর্টে তার শুনানি ছিল। যে কোর্টে তাদের নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার বিচারক ছিলেন অনুপমা মণ্ডল। তিনি গুলশানকে বলেন, এটা তোমার প্রথম মামলা, তাই আমরা তোমাকে খুব বড় শাস্তি দিচ্ছি না। তুমি বাস্কেটবলের হেড কোচকে চড় মেরেছো, মদ্যপান করে গাড়ি চালিয়ে পুলিশের গাড়িতে ধাক্কা মেরেছো, এবং শুধু তাই নয়, তুমি পুলিশের সাথে অভদ্র ভাষাও ব্যবহার করেছো। সব অপরাধ তো প্রমাণিত হয়েছে, কিন্তু আমরা তোমাকে জেলে পাঠাতে চাই না। সরকার তোমার প্রতিবার সঠিক ব্যবহার করতে চায়, তাই তোমাকে বুদ্ধিগতভাবে প্রতিবন্ধী মানে ইন্টেলেকচুয়ালি ডিসেবলড মানুষদেরকে 3 মাসের জন্য প্রশিক্ষণ দিতে হবে। কিন্তু গুলশান সেই বিশেষ মানুষদেরকে পাগল বলছিল, যার কারণে তার উপর 5,000 টাকার জরিমানাও করা হয়। এবার এই সব কথা গুলশান তার মাকে জানায়। মা বলেন, তোর ওই লোকগুলোকে পাগল বলার কি দরকার ছিল, যার জন্য এখন 5,000 টাকা চলে গেল। আর তাছাড়াও ওদের পাশে দাঁড়ানোর জন্যও তো কারোর থাকা উচিত, কারণ তোর পাশে দাঁড়ানোর জন্য তো আমি ছিলাম। বাস্কেটবলের সময় যদি আমি তোকে সমর্থন না করতাম, তাহলে ওই কোচ তোর ট্রায়ালও নিত না, কারণ তোর উচ্চতা অনেক কম ছিল। তো এখন গুলশান সেই একাডেমিতে পৌঁছে যায়, যেখানে তার দেখা হয় করতার বাজির সাথে। করতার বাজি এই সমস্ত প্রতিবন্ধী মানুষদের খেয়াল রাখেন। তখন করতার বাজি গুলশানকে জিজ্ঞেস করেন যে সেই সপ্তাহে এই মানুষগুলোকে কতদিন ট্রেনিং দেবে, যার উত্তরে গুলশান তাকে বলে যে সে 1 দিন ট্রেনিং দেবে, যাতে বাচ্চারা বাকি দিনগুলো আরাম করতে পারে। এই কথা শোনার পর করতার বাজি সঙ্গে সঙ্গেই অনুপমাকে ফোন করেন। গুলশান জানতো না যে অনুপমা কে, আর পরে যখন সে জানতে পারল যে অনুপমা আসলে সেই জাজ, যেই জাজ তাকে এই শাস্তি দিয়েছে, তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। আসলে এই সব ছেলেদের মধ্যে একজন ছিল অনুপমার ভাইপো, যে কারণে এখন গুলশানকে ওই সবাইকে 7 দিনই ট্রেনিং দিতে হবে। তো এখন গুলশান সেই সব বুদ্ধি প্রতিবন্ধী মানুষদের সাথে দেখা করে, যারা খুবই চালাক চতুর ধরনের ছেলে ছিল। শুরুতে তো তারা কেউই গুলশানের সাথে ঠিকমতো কথা বলছিল না। সবার বয়স বেশ বেশি ছিল, কিন্তু তাদের মস্তিষ্কের বিকাশ ঠিকমতো হয়নি, যে কারণে তারা এখানে আছে।
গুলশানের সাথে এই সব মানুষদের প্রথম দেখাটা একদম সাধারণও ছিল। এরপর আমরা দেখি যে গুলশান আর তার মা যখন একটা বিয়ের অনুষ্ঠানে পৌঁছায়, তখন সেখানে গুলশানের সাথে সুনিতার দেখা হয়। সুনিতা আসলে গুলশানের স্ত্রী। আর গুলশান তাকে অনেক দিন ধরে ইগনোর করছিল, সে তার ফোন পর্যন্ত ধরছিল না। এখানে আমরা জানতে পারি যে গুলশান আর সুনিতার মধ্যে সম্পর্ক একেবারেই ঠিক নেই। তারা দুজন নিজেদের মধ্যে প্রায়ই ঝগড়া করত। তাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। আর সুনিতা এটাই চায় যে তাদের একটি সন্তান হোক। এই কারণেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে এবং গুলশান সবসময় সুনিতাকে ছেড়ে চলে যায়। এখন গুলশান তার মায়ের বাড়িতে থাকে। পরের দিন গুলশান আবার সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য পৌঁছে যায়, যেখানে সে অর্ধেক লোকের কথাই বুঝতে পারছিল না। এদের মধ্যেই আর একটা ছেলে ছিল যার নাম হরগোবিন্দ, কিন্তু সে এদের সাথে অনুশীলন করতো না। সে চুপচাপ পেছনে দাঁড়িয়ে আরামে একাই অনুশীলন করতে থাকতো। তখন গুলশান দেখে যে সব বাচ্চারা খুব দুর্বল এবং তাদের বাস্কেটবল সম্পর্কে বেশি কিছু জানা নেই। এই কারণে গুলশান বিচারক অনুপমা মণ্ডলের সাথে দেখা করতে যায়। সে তাকে বলে, আমি বুঝতে পেরেছি যে আপনি বিচারক হিসেবে এই সিদ্ধান্ত নেননি, বরং আপনি পিসি হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন যাতে আপনার ভাইপো বাস্কেটবল খেলতে পারে। তখন জাজ অনুপমা বলেন, তুমি তো প্রশিক্ষণ দেওয়ার যোগ্যই নও। তোমাকে তো সরকারি হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য পাঠানো হচ্ছিল। তো তোমার ভাগ্য ভালো যে তোমার বাস্কেটবল সম্পর্কে জ্ঞান আছে। এরপর গুলশান তার মায়ের সাথে দেখা করে এবং তাকে জানায় যে সে পাগল লোকদের ট্রেনিং দিচ্ছে যারা কোনো দিনও বাস্কেটবল শিখতে পারবে না। কিন্তু এখানে তার মা তাকে বোঝায়, এই ধরনের মানুষদের পাশে দাঁড়ানোর জন্যও তো কারো থাকা উচিত। যখন তোর উচ্চতা কম ছিল আর কোচ তোর ট্রায়াল নিচ্ছিল না, তখন আমি তার সামনে কেঁদেছিলাম, অনুনয় বিনয় পড়েছিলাম। এমনকি আমি তোর কোচকে চড়ও পর্যন্ত মেরেছিলাম যাতে সে তোর ট্রায়াল নেয়। সে রাজি হয়েছিল কারণ তোকে সমর্থন করার জন্য তোর পেছনে আমি দাঁড়িয়েছিলাম। কিন্তু ওদের সমর্থন করার জন্য কেউই নেই, তাই তোকে ওদের সমর্থন করতেই হবে। তো এখন গুলশান তাদের ভালোভাবে ট্রেনিং দেয়, তাদের সব কিছু বোঝায়। তারা যে ভুলগুলো করছিল সেগুলো সে তাদের শেখায়। ওরা একটু দুর্বল ছিল, সে তাদের শক্তিশালী করে তোলে। সে তাদের দিয়ে অনেক পরিশ্রম করায় যাতে তারা ঠিকভাবে বাস্কেটবল খেলতে পারে। এখন ধীরে ধীরে গুলশান ওই সব ছেলেদের বুঝতে পারছিল, কিন্তু তাদের মনটা একটু বাচ্চাদের মতো, যে কারণে গুলশানের তাদের শেখাতে একটু সমস্যা তো হচ্ছিলই। এখন গুলশান যাতে এই সব বাচ্চাদের ঠিকভাবে জানতে পারে, তাই সে কর্তার পাজির সাথে এই বাচ্চাদের ব্যাপারে কথা বলে। তখন কর্তার পাজি তাকে বলে যে এই বাচ্চারা কোনো সাধারণ বাচ্চা নয়, এরা খুবই বিশেষ। সবার প্রথমে তিনি করিমের ব্যাপারে বলেন যে করিম ঠিকভাবে হাঁটতে পারে না, কিন্তু সে খুব ভালো বাইক চালায়। ইনফ্যাক্ট আজ পর্যন্ত তার নামে একটাও চালানো কাটা হয়নি। আজ পর্যন্ত তার কোনো দুর্ঘটনাও ঘটেনি। করিম রোজ সকাল 4টের সময় ওঠে এবং ঘুম থেকে ওঠার পর সোজা একটা রেস্তোরাঁয় যায় যেখানে সে বাসন মাজার কাজ করে। এরপর কর্তার পাজি গুড্ডুর ব্যাপারে তিনি বলেন যে গুড্ডু পশুদের খুব ভালোবাসে এবং পশুরাও তাকে খুব ভালোবাসে। যে পশুদের কেউই সামলাতে পারে না, গুড্ডু তাদের সামলে ফেলে। শুধু তার একটাই সমস্যা, সে স্নান করে না। ছোটবেলায় সে ডুবতে ডুবতে বেঁচে গেছিল, তাই সে স্নান করতে ভয় পায়, আর এই কারণেই তার শরীর থেকে বাজে গন্ধ আসে। এবার কর্তার পাজি সদবীরের ব্যাপারে সদবীর আসলে একজন মেকানিক। তাদের পরিবারের একটি গ্যারেজ আছে যেখানে সদবীর একজন পেশাদার মেকানিক, আর তাদের গ্যারেজেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্ররা আসে যাদের সদবীর ভালোভাবে পড়ায় এবং বোঝায়ও। এবার পালা শারমাজি আসলে খুবই মিষ্টি আর ভদ্র স্বভাবের একটি ছেলে। তাকে সবাই খুব ভালোবাসে কারণ সে খুবই মিষ্টি। শারমাজির মা নেই, তাই সে তার কাকা এবং বাবার সাথে থাকে। তাদের একটি ছোট ক্যাফেও আছে যেখানে শারমাজি কাজ করে। আর শুধু তাই নয়, যারা শর্মাজির কথা বুঝতে পারে তিনি তাদের 10% ছাড় দেন। তাই শর্মাজির পুরনো গ্রাহকরা যারা তার সঙ্গে জুড়ে আছেন এবং তার কথা ঠিকভাবে বুঝতে শুরু করেছেন, তারাই 10% ছাড় পায়। এবার পালা লোটাস আসলে একটি রং করার কারখানায় কাজ করে। যখন সেখানকার রঙে কোনো ছোটোখাটো গণ্ডগোল হয় বা সেটি লিক করতে শুরু করে, তখন সেখানকার মালিক ওই রং লোটাসকে দিয়ে দেয়। এই কারণেই তো প্রতি সপ্তাহে লোটাস তার চুল রং বেরঙি করে আসে। অন্যদিকে রাজুর পরিবারের নিজেদের একটি নার্সারি আছে যেখানে রাজু গাছপালার সাথে কথা বলে এবং গাছপালা সম্পর্কে তার বেশ ভালো জ্ঞানও আছে।
পরের নামটি হলো সুনীলের। সুনীলের সবসময় এমনটা মনে হতে থাকে যে তার কোনো অসুখ আছে, যে কারণে সে সবসময় টেস্ট ইত্যাদি করাতে থাকে। আর শুধু তাই নয়, সে তার মাথায় হেলমেট পরে থাকে, কারণ তার ভয় হয় যে পাখানা আবার তার মাথায় পড়ে যায়। আর সুনীলের বিশেষত্বের কথা হলো, সে আকাশে ফ্লাইট দেখে বলে দিতে পারে যে এটা কোন ফ্লাইট এবং এটি কতটা দেরিতে চলছে। তো গুলশান যে ছেলেদের সাধারণ ভাবছিল, তারা একেবারেই সাধারণ নয়, তারা খুবই বুদ্ধিমান। তো অবশেষে গুলশান তাদের ট্রেনিং সম্পন্ন করিয়েছে এবং এখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছিল। তখনই জানা যায় যে হরগোবিন্দই দল ছেড়ে দিয়েছে। এই কথা যখন কর্তার পাজি তাকে জানান যে তার কিছু সমস্যা আছে, যে কারণে সে দল ছেড়ে দিয়েছে। সে যাই হোক, এখন গুলশানকে ম্যাচের ওপর মনোযোগ দিতে হয় এবং যে কোনো অবস্থাতেই তার দলকে জেতাতে হবে, কারণ সেই ছেলেদের ওপর অনেক পরিশ্রম করেছে। তো প্রথম ম্যাচটি হোম গ্রাউন্ডেই হওয়ার কথা ছিল। প্রথম ম্যাচেই এখানে গুলশানের সব ছেলেরা খুবই কামাল করে দিয়েছিল এবং এই ম্যাচটি তারা সহজেই জিতে নিয়েছিল। ম্যাচ শুরু হওয়ার আগে এখানে গুলশান কর্তার পাজিকে বলেছিল যে আপনি এত আয়োজন কেন করছেন, এদের ম্যাচ দেখার জন্য কেউই আসবে না। কিন্তু কর্তার পাজি বলেন যে সবাই এদের খুব ভালোবাসে। যদি এই দিনটা এই পৃথিবীর শেষ দিনও হতো, তাহলেও সবাই এই ম্যাচটা অবশ্যই দেখতে আসতো। কর্তার পাজির কথা একদম ঠিক প্রমাণিত হলো, কারণ তাদের ম্যাচ দেখার জন্য অনেক লোক এসেছিল। তো ম্যাচ জেতার আনন্দ সবার মধ্যে অনেক বেশি ছিল, যে কারণে এবার সবাই স্নান করতে যাচ্ছিল। কিন্তু শুধু গুড্ডুই গোসল করছিল না, কারণ তার ফোবিয়া আছে। কিন্তু যখন একটা ইঁদুর জলের ট্যাঙ্কে পড়ে যায়, তখন গুলশান তাকে উৎসাহিত করে বলে যে তুই ওটাকে বাঁচাতে পারিস, কারণ গুড্ডু পশুদের খুব ভালোবাসতো। তখন গুড্ডু সেই ট্যাঙ্কে ঝাঁপিয়ে পড়ে এবং প্রথমবারের মতো সে স্নান করে। গুলশান স্যার এখানে গুড্ডুকে বলে যে দেখ, তুই জলের মধ্যে দাঁড়িয়ে আছিস আর তোর ফোবিয়াও পুরোপুরি দূর হয়ে গেছে। এটা দেখে এখন গুড্ডু খুব ভালোভাবে স্নান করে। এবার ম্যাচটি চণ্ডীগড়ে হওয়ার কথা ছিল। কর্তার পাজি তাদের সাথে যাচ্ছিলেন না, এখানে শুধু গুলশানই এই বাচ্চাদের সাথে বাসে করে যাচ্ছিল। তখনও এখানে গোলু খান নামের একটি মেয়ের এন্ট্রি হয়, কারণ করিম রেস্তোরাঁ থেকে ছুটি পায়নি এবং হরগোবিন্দ এখন আর তাদের দলের অংশ নয়, তাই গোলু খান এখন তাদের দলের অংশ। কিন্তু গোলু খান খুবই রাগী, তবে সে খুব স্মার্ট। যখন দ্বিতীয় ম্যাচ শুরু হলো, তখন তারা হেরে যাচ্ছিল, কারণ বিপক্ষ দলের একটি ছেলে খুব ভালো খেলছিল। তখন গোলু তার কাছে গিয়ে এমন জায়গায় লাথি মারল যে সে আর ম্যাচ খেলতে পারল না এবং তারাই ম্যাচ খুব সহজেই জিতে নেয়। তো ম্যাচ জেতার আনন্দে সবাই খুব খুশি ছিল। আর সবাই যখন বাসে করে ফিরছিল, তখনও এখানে গুলুর ড্রাইভারের উপর রাগ হয়ে যায় এবং সে তাকেও এমন জায়গায় লাথি মারে যে ড্রাইভার সবাইকে বাস থেকে নিচে নামিয়ে দেয়। এটা দেখে গুলশান বুঝে গিয়েছিল যে এদেরকে লোকাল বাসে নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। তাই সে এবার তার স্ত্রী সুনিতার কাছে যায়। সে তাকে বলে, তুমি কি আমার সাথে এই বাচ্চাদের নিয়ে যেতে পারবে? গুলশান সুনিতার বাড়িতে থাকে না, কিন্তু যখনই তার কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন সে সুনিতার কাছেই যায়। তো এখন সুনিতাও তাদের দলের একজন সদস্য হয়ে যায়, একেবারে ড্রাইভার হিসাবে। তাদের একটি বাসও আছে যেটা খুবই চমৎকার এবং যাতে সব বাচ্চারা আরামে যাতায়াত করতে পারে। আর সুনিতা তো সব সময়ই চায় যে সে গুলশানের সাথে থাকার সুযোগ পাক। তো টিম সিতারের পরের ম্যাচগুলোতেও তারা কামাল করে দিতে থাকে এবং এই সব ম্যাচ তারা সহজেই জিতে যাচ্ছিল। এখন সুনিতা আর গুলশানের মধ্যে সব কিছু ঠিক হতে শুরু করছিল। ঠিক তখনই সুনিতা আবার বাচ্চার প্রসঙ্গ তুলে যে তাদের একটি বাচ্চার নেওয়া উচিত, কিন্তু গুলশান আবার বিরক্ত হয় এবং তাকে বলে যে তোমার এমন কথা বলা উচিত নয়, আমাদের বয়স অনেক বেশি হয়ে গেছে, আর যদি আমরা এখন বাচ্চার জন্য চেষ্টা করি তাহলে সেই বাচ্চা এদের মতো হতে পারে। কিন্তু এই কথাটা সুনিতার একেবারেই পছন্দ হয় না। সেই কথা শুনে তার উপর রাগ করে চলে যায়। কিন্তু তখনও এই সব কথা দূরে দাঁড়িয়ে থাকা সুনীল শুনে ফেলে। সে সঙ্গে সঙ্গেই গুলশান স্যারের কাছে আসে। সে তাকে বলে, আপনি একদম ঠিক বলেছেন, আমিও চাইবো না যে আমার বাচ্চাটা ঠিক আমার মতো হোক, কিন্তু আমি এটা চাইবো যে আমার মতো বাচ্চার বাবা যেন আপনার মতো কেউ হয়। এই কথা শুনে গুলশান পুরোপুরি হতবাক হয়ে যায়, তার চোখ ভিজে গিয়েছিল। সে বুঝতে পারছিল যে হয়তো সেই বাচ্চাদের সাথে এখন পুরোপুরি একাত্ম হয়ে গেছে। তো যতই টিম সিতারের ম্যাচ এগোতে থাকলো, তারা কামাল করতে থাকলো। তারা প্রত্যেকটা ম্যাচ জিতছিল। তারা এখন পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। তাদের ম্যাচ দেখার জন্য বিচারক অনুপমাও এসেছিলেন, যিনি এখানে গুলশান স্যারের প্রশংসা করেন। আর শুধু তাই নয়, দিল্লির বাস্কেটবলের হেড কোচও এসেছিলেন। তো টিম সিতারে ফাইনালে পৌঁছে গিয়েছিল, কিন্তু এখন এখানে গুলশানের হরগোবিন্দকে প্রয়োজন ছিল। তাই সে হরগোবিন্দর সাথে দেখা করতে যায়। সে জানতে চেয়েছিল যে সে কেন তাদের দলের অংশ নয়, যার উত্তরে হরগোবিন্দ জানায় যে সে আগে প্রতিবন্ধী মানুষদের দলের ক্যাপ্টেন ছিল।
তাদেরও একজন কোচ শেখাতে এসেছিলেন এবং তারা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছিল। কিন্তু ম্যাচ জেতার জন্য কোচ এমন দুজন ছেলেকে নিয়ে এসেছিলেন যারা প্রতিবন্ধী ছিল না, তারা একদম সুস্থ ছিল। তখন সে বুঝতে পারে যে কোচের শুধু ম্যাচ জেতা নিয়েই চিন্তা। প্রথমবার সে নিজের চোখের সামনে থেকে মেডেল ছিনিয়ে নিতে দেখেছিল এবং যখন মেডেলটা কেড়ে নেওয়া হয়েছিল তখন তার মা প্রথমবার কেঁদেছিলেন, যা দেখে তার খুব খারাপ লেগেছিল। সেই থেকে সে কোনো কোচের উপর ভরসা করতে পারে না। কিন্তু এবার হরগোবিন্দ জানায় যে আমার আপনার উপর পুরো ভরসা আছে এবং সে ফাইনাল খেলতে অবশ্যই আসবে। সব কিছু একদম ঠিকঠাক চলছিল, সব প্রস্তুত ছিল। ঠিক তখনই কর্তার পাজি এখানে গুলশান স্যারকে জানান যে তারা ফাইনাল খেলতে যাচ্ছে না, ম্যাচটি হবে মুম্বাইতে, আর তাদের কাছে যা টাকা ছিল তার সবই খরচ হয়ে গেছে। বাচ্চারা এত দূর বাস বা ট্রেনে করে যাতায়াত করতে পারবে না। আর শুধু তাই নয়, ফ্লাইটের জন্য তাদের কাছে এখন কোনো ফান্ডও বেঁচে নেই। এটা গুলশানের জন্য একটা অনেক বড় সমস্যা ছিল, কারণ বাচ্চারা আর গুলশান তাদের এই পর্যন্ত আনতে অনেক পরিশ্রম করেছে। তাই সে তাদের ফাইনালটা খেলাতেই চায়। এই জন্য সে এবার সুনিতা সাহায্য নেয়। সুনিতা একজন অভিনেত্রী হতে চেয়েছিল, তাই সে তাকে পুলিশের একটা গেট আপ দেয় এবং পৌঁছে যায় সেই রেস্তোরাঁয় যেখানে করিম কাজ করত। তারা সেখানকার মালিককে পুলিশ সেজে ধমকায় যে তুমি একজন বুদ্ধিদূতভাবে প্রতিবন্ধী মানুষকে এখানে রেখেছো, তাকে দিয়ে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করাও, যে কারণে এবার তোমার প্রায় 10 বছরের জেল হতে পারে। তখন গুলশান সেই রেস্তোরাঁর মালিকের কাছ থেকে অনেক টাকা পেয়ে যায় এবং এবার গুলশানিদের সবাইকে ম্যাচ খেলাতে নিয়ে যায়। আর তারপর মুম্বাইতে গুলশানকে তার একটি ভয়ের মুখোমুখি হতে হয়, আর সেটি হলো লিফটের ভয়। জানা যায় যে গুলশান আসলে লিফটে চড়তে ভয় পায়। ঘটনাটা হলো কয়েক বছর আগে লিফট মাঝপথে আটকে গিয়েছিল, যে কারণে গুলশানের আজও লিফটে ভয় লাগে। কিন্তু এই বাচ্চাদের জন্য আজ তাকে লিফটে চড়তেই হলো। আর যেমন গুড্ডুর স্নান করার ফোবিয়া ছিল, ঠিক তেমনই এখানেই গুলশানের লিফটের ফোবিয়া ছিল। কিন্তু এই বাচ্চারা এখানে গুলশানের লিফটের ভয়ও দূর করে দিয়েছিল। তো এখন টিম সিতারে ফাইনালে পৌঁছে গিয়েছিল, আর আজই তাদের ফাইনাল ম্যাচ ছিল। সবাই খুবই উত্তেজিত ছিল। কিন্তু তখনই এখানে গুলশান আর তার সতীর্থদের নজর পড়ে বিপক্ষ দলের ওপর, যারা খুবই লম্বা ছিল। শুরুর অর্ধেক ম্যাচের প্রথম আধ ঘন্টা তো তারা পুরোপুরি পিছিয়ে ছিল, কারণ বিপক্ষ দলের সবাই লম্বা হওয়ায় তাদের পাসগুলো ঠিকমতো যাচ্ছিল না। তখনই এখানে গুলশান একটা পরিকল্পনা করলো যে এবার থেকে কেউ ওপর দিয়ে পাস দেবে না, বরং নিচ দিয়ে পাস দেবে। তো এই পরিকল্পনাটা পুরোপুরি কাজে দিল। ধীরে ধীরে ওদের পরিকল্পনাটা সফল হতে লাগলো। সব কিছু একদম ঠিকঠাক চলছিল। শেষের 2 মিনিট বাকি ছিল এবং তাদের তখনও 4টি বাস্কেট করতে হতো, কিন্তু তারা সেই লিডও পূরণ করে ফেলেছিল এবং এখন শেষের 20 সেকেন্ডে শুধু একটাই বাস্কেট করার ছিল। বলটা করিমের কাছে পৌঁছে যায় এবং যখন করিম সেই বাস্কেটটি করার জন্য বল ছোড়ে, তখন বলটা বাস্কেটে না ঢুকে ফুসকে যায়, আর এই ম্যাচ টিম সিতারে হেরে যায়। তখন গুলশান চোখ বন্ধ করে এই ম্যাচ হেরে যাওয়ার জন্য আফসোস করছিল। ঠিক তখনই তার নজর সব বাচ্চাদের ওপর পড়ল। তারা খুব আনন্দ করছিল। তাদের মুখ দেখে একদমই মনে হচ্ছিল না যে তারা ম্যাচটা হেরে গেছে। দেখে মনে হচ্ছিল যেন তারাই এই ম্যাচটা জিতেছে। বিপক্ষ দল জেতা সত্ত্বেও বিপক্ষ দলের কাছে হেরে গিয়েও একটা দলকে এত খুশি হতে গুলশান প্রথমবার দেখল, যা দেখে তার খুব ভালো লাগে। এই সব কিছু দেখার পর গুলশান সুনিতাকে বলে, আমার মনে হতো আমি এদের কোচ, কিন্তু আজ বুঝলাম যে এরাই আমার কোচ। আমি এদেরকে সব সময় কম ভাবতাম, কিন্তু এরা খুব চালাক আর খুব বুদ্ধিমান। এরা অন্যের সুখ দুঃখ বোঝে, আর আমি তো অন্যের কথা পর্যন্ত বুঝতে পারি না। শুধু নিজের কথা ভাবি, অন্য কারোর কথা কিচ্ছু ভাবি না। আমি এই লোকগুলোকে সবসময় কম ভাবতাম, কিন্তু দেখো এদের মনটা কত বড়। এদের মধ্যে কোনো কমতি কি করে থাকতে পারে? তো বন্ধুরা, জয় শুধু মাঠেই হয় না, কখনো কখনো মন জয় করাটাই সবচেয়ে বড় জয়। তাই পরের বার কাউকে আলাদা দেখলে হাসবেন না, তাকে বোঝার চেষ্টা করবেন। কারণ প্রত্যেক তারা মাটিতেই নেমে আসে, শুধু কাউকে তাকে চিনতে হয়। কখনো কখনো জীবন আমাদের এমন মানুষের সাথে দেখা করায় যারা আমাদের চিন্তা ভাবনা বদলে দেয়, যারা আমাদের শেখায় যে মানুষের আসল পরিচয় নম্বর বা শক্তি দিয়ে নয়, বরং তার আবেগ এবং মন দিয়ে হয়। সিতারি জমিন পার শুধু একটি সিনেমা নয়, এটি একটি অনুভূতি যা প্রত্যেক সেই মানুষকে বোঝার চেষ্টা করে যে আলাদা কিন্তু কম নয়। আর সেই বাচ্চারা যারা ঠিক মতো কথা বলতে পারে না, দৌড়াতে পারে না বা আমাদের মতো দেখতে নয়, তারাও স্বপ্ন দেখে, তারাও উঠতে চায়। প্রয়োজন শুধু একটা জিনিসের, কারো সাহায্য আর বিশ্বাসের।
এই সিনেমা আমাদের বলে যে যখন কোনো মানুষ, কোনো কোচ, কোনো বন্ধু, কোনো শিক্ষক কারো উপর ভরসা করে, তখন সেই মানুষটা পুরো পৃথিবীকে জয় করতে পারে। আজকের এই পৃথিবীতে আমরা সবাই তাড়াহুড়ো হয়ে আছি। আমরা সবাই ভুলে যাই যে কারোর দিকে হাত বাড়াতে হবে, কারোর চোখে চোখ রাখতে হবে বা কারোর মনকে বুঝতে হবে। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই কারোর জন্য জীবন হয়ে ওঠে। তো প্রত্যেক মানুষের মধ্যেই একটা তারা থাকে। কিছু তারা খোলা আকাশে জ্বলে, আর কিছু শুধু মেঘের আড়ালে লুকিয়ে থাকে। আমাদের শুধু সেই মেঘ সরাতে হবে। সিতারে জমিন পার সিনেমাটি বলে যে জেতার জন্য বড় হওয়া জরুরি নয়, শুধু খাঁটি হওয়া জরুরি। বোঝাপড়া, আপনত্ব আর মনুষ্যত্ব, এই তিনটি জিনিস যে কারোর জীবন বদলে দিতে পারে। যাদেরকে আমাদের দুর্বল মনে হয়, কখনো কখনো তারাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায় ভালোবাসার, ভরসার আর জীবনের। তাই পরের বার যদি আপনি কাউকে ধীরে হাঁটতে দেখেন বা কাউকে কথা বলতে ইতস্তত করতে দেখেন, তাহলে হাসবেন না, কারণ হয়তো সেই মানুষটি আপনাকে মনুষ্যত্বের অর্থ শিখিয়ে দেবে। সব তারা আকাশে থাকে না, কিছু তারা এমনও হয় যারা মাটিতে জ্বলে ওঠে ধীরে ধীরে, কিন্তু তারা সবচেয়ে বিশেষ আলো নিয়ে আসে। সেই তারা তুমিও, শুধু তোমাকে নিজের ঔজ্জ্বল্য চিনতে হবে। নিজের স্বপ্ন থেকে পালিও না, তাদের ধরে রাখো আর প্রাণ ভরে বাঁচো। দুনিয়া তোমাকে আটকানোর চেষ্টা করবে, কিন্তু তোমার ভাবনা যদি উড়তে শুরু করে, তাহলে কেউই তোমাকে আটকাতে পারবে না। এই দুনিয়ায় তোমার মতো মানুষের প্রয়োজন আছে, যারা আলাদা, যারা খাঁটি, যারা মন থেকে বাঁচে। কারণ তারারাই তো তারা যারা অন্ধকারেও আলো দেয়, আর তোমার আলো একদিন গোটা পৃথিবী দেখবে। এই সিনেমাটি আমাদের শিখিয়েছে যে কাউকে বদলাবার নয়, বুঝবার প্রয়োজন। প্রত্যেক মানুষের ভেতরে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে থাকে, শুধু সেটাকে বাইরে বের করে আনার জন্য একটু ভরসা আর একটু ভালোবাসার প্রয়োজন। সিতারে জমিন পার আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেক শিশু, প্রত্যেক মানুষ একটি বইয়ের মতো, যাকে বুঝতে একটু সময় লাগে। যদি আমরা সেই বইতে পড়তে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসল নায়ক সে নয় যে সবচেয়ে দ্রুত, বরং আসল নায়ক সেই যে নিজের ওপর ভরসা রাখে। বন্ধুরা, এরই সাথে এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনারা এই ধরনের নতুন এবং টাটকা কন্টেন্ট পেতে থাকেন।